This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের আরও একবার স্বাগত জানাই। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। সকাল ৮টা মানে জানেন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ বেশ কিছু খবরে আমরা চোখ রাখবো। আমার সঙ্গে আমার সহকর্মীরা থাকবেন। শুরুতেই মহাকুম্ভের দুর্ঘটনার খবরে চোখ রাখতেই হচ্ছে, কারণ ইতিমধ্যে সেখানে পদপিষ্টের ঘটনা ঘটেছে। আপনারা জানেন বেশ কয়েকজন আহত হয়েছেন। মৌনী অমাবস্যা উপলক্ষে অমৃত স্নান শুরুর আগে বিপত্তি ঘটে গেল মহাকুম্ভে। ত্রিবেণী সঙ্গমে হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে কয়েকজন আহত হন। আহতদের তড়িঘড়ি নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। মৌনী অমাবস্যায় স্নান করতে দূর দূরান্ত থেকে পুণ্যার্থীরা ভিড় করেছেন মহাকুম্ভে। প্রত্যক্ষদর্শীরা বলছেন অত্যাধিক ভিড়ের কারণে ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়, পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাতে কয়েকজন পড়ে যান। ঘটনার পরেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে ফোন করেন প্রধানমন্ত্রী, পরিস্থিতির খোঁজ নিয়েছেন তিনি। যোগী আদিত্যনাথকে ফোন করেন অমিত শাহ, জেপি নাড্ডা, সব রকম সাহায্যের আশ্বাস। দুর্ঘটনার পর মৌনী অমাবস্যার পুণ্যস্নান বন্ধ রাখার সিদ্ধান্ত নিলেন আখাড়ার মহামণ্ডলেশ্বরেরা। স্থগিত রাখা হয়েছে মৌনী অমাবস্যার অমৃত স্নানের শোভাযাত্রাও। আমার সহকর্মী জ্যোতির্ময়ের কাছ থেকে এই মুহূর্তে আমি আরও বেশ কিছু তথ্য আছে, সেগুলো জানবো। জ্যোতির্ময়, এখনো পর্যন্ত যা যা সিদ্ধান্তের কথা আমরা জানতে পারছি আমি দর্শকদের জানালাম, আর কি সিদ্ধান্ত ইতিমধ্যেই গৃহীত হয়েছে? দেখো, যে খবর আমরা পাচ্ছি যে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনি আবেদন জানিয়েছেন যারা পুণ্যার্থী সেখানে পৌঁছেছেন তাদের কাছে, যে পৌঁছানোর পর তারা হাতের কাছে যে ঘাট পাচ্ছেন সেই ঘাটেই যেন তারা পুণ্য স্নান সারে। আপাতভাবে আখাড়ার মহামণ্ডলেশ্বররা তারা সিদ্ধান্ত নিয়েছেন যে তারা যে মৌনী অমাবস্যার দিন অমৃত স্নানের শোভাযাত্রা বের করেন সেই শোভাযাত্রা তারা আপাতত স্থগিত রাখছেন। আগামী বসন্ত পঞ্চমীর দিন এই শোভাযাত্রা এবং পুণ্য স্নান হবে। কিন্তু সাধারণ মানুষ যারা মহাকুম্ভে পৌঁছেছেন তারা কিন্তু নিয়ম মাফিক তারা স্নান করছেন এবং স্নান তারা চালিয়ে যাচ্ছেন। সমস্যা আজ ভোরে যে জায়গায় হয়েছে, অর্থাৎ রাত 2টো নাগাদ এই ঘটনা ঘটেছে, তা হচ্ছে মানুষ তারা সকলেই পৌঁছানোর চেষ্টা করছিলেন ত্রিবেণী সঙ্গমের দিকে। ব্যারিকেড করে রাস্তা বন্ধ করা হয়েছিল এবং এই ভিড়ের চাপে ব্যারিকেড সম্পূর্ণভাবে ভেঙে পড়ে। উত্তরপ্রদেশ পুলিশ, সিআইএসএফ, সেনাবাহিনী, এনডিআরএফ তারা ঘটনাস্থলে উপস্থিত ছিল, কিন্তু কোনোভাবেই ব্যারিকেড ভেঙে যাওয়ার পরে যারা সামনে ছিলেন তারা যখন হুমড়ি খেয়ে পড়ে যান, তাদের উপরে পেছন থেকে লাখে লাখে জনতা তাদের উপরে এসে পড়েন এবং এর ফলেই কিন্তু দুর্ঘটনা ঘটেছে বলে সূত্র মারফত আমরা খবর পাচ্ছি। এবং সঙ্গে সঙ্গে গ্রিন চ্যানেল তৈরি করে সেই জায়গাতে অ্যাম্বুলেন্স নিয়ে আসা হয়। যারা আহত হয়েছেন তারা অস্থায়ী যে স্বাস্থ্যকেন্দ্র তৈরি করা হয়েছে সেখানে প্রাথমিকভাবে তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা করা হয়। যাদের অবস্থা যারা গুরুতরভাবে আহত হয়েছেন বা আশঙ্কাজনক অবস্থা, তাদের প্রয়াগরাজের অন্যান্য সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সূত্র মারফত যে খবর আমাদের কাছে আসছে যে ইতিমধ্যেই উত্তরপ্রদেশের স্বাস্থ্যমন্ত্রী সহ ক্যাবিনেটের গুরুত্বপূর্ণ মন্ত্রীরা তারা প্রয়াগরাজে পৌঁছে গিয়েছেন বা প্রয়াগরাজের উদ্দেশ্যে তারা রওনা হয়েছেন এবং ইন্টারনাল এনকোয়ারি নির্দেশ দেওয়া হয়েছে। তার কারণ যে মেকানিজম তৈরি করা হয়েছিল সেই মেকানিজম অনুযায়ী সিসিটিভি ফুটেজে যে ভিজুয়াল আসছিল মনিটরিং সেন্টারে, সেই ভিজুয়ালকে প্রতি মুহূর্তে পর্যালোচনা করা হচ্ছিল। বলা হচ্ছিল যে প্রতিটা জায়গাতে যেখানে এই ক্রাউড ডেন্সিটি বাড়বে সঙ্গে সঙ্গে যাতে অন্যদিকে এই ভিড়কে সরিয়ে দেওয়া যায়, যাতে এই ক্রাউডকে ডাইভার্ট করা যায়, তার জন্য যাবতীয় ব্যবস্থাপনা রাখা হয়েছে। তারপরেও কেন এই ঘটনা ঘটলো তা নিয়ে কিন্তু অভ্যন্তরীণ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্র মারফত আমাদের কাছে খবর আসছে। অপর দিক থেকে অন্যান্য আখাড়ার মহামণ্ডলেশ্বররা অনেকে মনে করছেন যদি ভিড়ের চাপ কমে যায় তাহলে পুণ্য স্নান যাতে আখাড়ার মহামণ্ডলেশ্বর মহন্ত সন্ত তারা যাতে করতে পারেন সেই সিদ্ধান্ত আরেকবার বিবেচনা করা হোক এবং সরকারের সঙ্গে এবং তার পাশাপাশি মেলা কর্তৃপক্ষের সঙ্গে এ নিয়ে কথা বলা হচ্ছে। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি 1 ঘন্টায় 2বার কথা বলেছেন যোগী আদিত্যনাথের সঙ্গে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি প্রতি মুহূর্তে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী সহ প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে তরফ থেকে যাবতীয় সহায়তা করা হবে বলে তিনি জানিয়ে দিয়েছেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা তিনিও যোগাযোগ করেছেন এবং এই যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার জন্য কোন রকম কেন্দ্রীয় সাহায্য যদি লাগে সেই সাহায্য করা হবে বলে তিনি জানিয়েছেন। কিন্তু যে দুর্ঘটনা ঘটেছে সেই দুর্ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সেই বিষয়টি কিন্তু এই মুহূর্তে প্রশাসন তারা সুনিশ্চিত করার চেষ্টা করছে। বেশ, আপাতত তোমায় ধন্যবাদ জ্যোতির্ময়। আমি কথা বলছিলাম সহকর্মী জ্যোতির্ময় কর্মকারের সঙ্গে। আপনারা শুনলেন ইতিমধ্যেই পুণ্যস্নানে পদপিষ্ট হয়ে বেশ কয়েকজন আহত হয়েছেন, তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, চিকিৎসা চলছে। কিন্তু এই ধরনের ঘটনা যাতে আর রিপিট না করে সেই মতন করে বন্দোবস্ত গৃহীত হয়েছে, পুরোটা মনিটরিং চলছে। স্বয়ং প্রধানমন্ত্রী ফোন করেছেন, ব্যবস্থাপনা এই মুহূর্তে যথেষ্টই গুরুত্বপূর্ণভাবে দেখা হচ্ছে। এই মুহূর্তে পরিস্থিতির ইন ডিটেল আপনাদের জানালাম।
মৌনী অমাবস্যায় পুণ্য স্নান বন্ধ রাখার সিদ্ধান্ত এখনো পর্যন্ত জানা যাচ্ছে আখাড়ার মহামণ্ডলেশ্বরদের তরফ থেকে। और उनका अभी इलाज चल रहा है और अभी सब लोग कोई ऐसी सीरियस कंडीशन में सब इलाज। कितने लोग? अब आप लोग से अनुरोध है कि अब थोड़ा सा परिसर। मैम क्या किसी की मौत की खबर भी है? नहीं, अभी कोई खबर नहीं है। अभी सब ऑन ट्रीटमेंट है, आईसीयू घायल कितने हमारे यहाँ पे आईसीयू है। अभी हम लोग काउंट ही नहीं कर पा रहे ना। कितनी घटनाएं हुई हैं? घटना अभी ऐसे कोई घटना ही नहीं हुई, एक ही घटना हुई है। जितने भी लोग हैं वहीं से आए हुए हैं। इतने अचानक भीड़ आ गई, भीड़ में हम फंस गए, लोग टकरा मारने लगे, हम नीचे गिर गए, बहुत लोग नीचे गिर गए, बहुत ज्यादा भीड़ कंट्रोल नहीं हुआ, हम एक बन एक ऐसा गिरते रही। यह अपरिसीमित भीड़ है और असंख्य भीड़ होने के कारण मुझे लगता है कि अखाड़ा परिषद का निर्णय हुआ और आचार्यों का निर्णय हुआ कि हम सब आज स्नान नहीं करेंगे। वो जनमानस सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामयाः सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःख भाग् भवेत्। हम सभी को भद्र देखें, सभी के बारे में भद्र सुने, सभी के बारे में भद्र सोचें, उसको ध्यान में रखते हुए आज इस स्नान को वर्जित किया गया। इस स्नान को हमने स्नान करने से स्वयं को रोका और सभी अखाड़ों ने स्वीकृति दी और सब अखाड़ों ने इसको स्वीकार किया। तो हम बसंत पंचमी का स्नान धूमधाम से करेंगे। आज हम भी बहुत दुखी है जब हमने सुबह सुना कि हमारे कुछ श्रद्धालु जो प्रयागराज में उपस्थित थे उनके साथ जो घटना घटी है, हम बहुत दुखी है। आज के दिन को छोड़ करके आप बसंत पंचमी आने वाली है तो आप स्नान करें और जो श्रद्धालु जिस घाट पे है संगम में जाने का प्रयास न करें। सभी प्रभु प्रेमियों को प्यार भरा राधे राधे। मैं इस समय मां भगवती के तट पर हूँ और इस समय मौनी अमावस्या का स्नान चल रहा है। प्रयागराज संगम से आप सभी सनातनियों को मेरा प्यार भरा राधे राधे। भगवान से प्रार्थना करता हूँ, भगवती गंगा से प्रार्थना करता हूँ कि ये सुंदर पर्व महापर्व आप सबका कल्याण करे, आप सबका उद्धार करे। महाकुंभ में आने वाले सभी श्रद्धालुओं से अनुरोध कर रहा हूँ कि आज क्षमता से अधिक भीड़ आ गई है प्रयागराज में। सब लोग अपनी सुरक्षा में रहें, एक दूसरे की सुरक्षा करें। मैं वैष्णव संप्रदाय का सबसे वरिष्ठ धर्माचार्य होने के नाते तीनों अखाड़ों से भी कहूंगा कि आज का अमृत स्नान निरस्त कर दिया जाए। उन महापुरुषों ने और हमारे आचार्य महामंडलेश्वर पूज्य स्वामी अवधेशानंद जी जो हमारे जोड़ा पीठाधीश्वर ने, हम सब ने एक प्रतीकात्मक रूप से और बहुत ही एकांतिक रूप से इस स्नान को निष्पन्न किया, जिससे कि पूरी सादगी के साथ हम अपने अनुष्ठान को भी संपन्न कर पाएं और जिनको भी क्षति हुई है उनकी क्षतिपूर्ति के लिए प्रभु से प्रार्थना करें। और इतिहास गवाह है कि जब जब ऐसी स्टैंपेड हुई है तब तक सैकड़ों हजारों लोग गए हैं, तो वो स्थिति ना बने इसीलिए प्रशासन ने अखाड़ों से ये रिक्वेस्ट किया है कि हम जब तक ना कहें तब तक आप अखाड़ों से ना निकलिए और इस बात का सम्मान कर रहे हैं। हालांकि साधु संतों के चेहरों पर दिख रहा है वो ब्रह्म मुहूर्त में स्नान करना चाहते थे और मुहूर्त में स्नान करने का आनंद और जो इसका फायदा होता है वो अलग ही होता है। ये माना जाता है कि ब्रह्म मुहूर्त में स्नान करने से मोक्ष की होती है और संत मोक्ष के लिए ही काम करता है। तो संतों का आगमन नहीं हो पा रहा है, वो दुख संतों के चेहरों पर नजर आ रहा है। लेकिन हालात कब तक सामान्य होंगे, प्रशासन कब तक व्यवस्था कर लेता है और भीड़ का दबाव कब तक कम होता है, इसको लेकर कोई डाटा अभी शेयर नहीं किया जा सकता। क्योंकि भीड़ का रेला, मैं बार बार कह रहा हूं, एयरपोर्ट हो, बस स्टैंड हो, इसके अलावा रेलवे स्टेशन हो और प्राइवेट गाड़ियों का काफिला है, उसके लिए बहुत बड़ी तादाद में घाटों तक पहुंचने की कोशिश कर रहा है। অন্যদিকে মালদার খবর, কারণ মালদাতে আবারও শুটআউটের ঘটনা আপনারা জানেন এবং এক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখি ২৬ দিনে ৫ বার শুটআউটের ঘটনা। গত ২৬ দিনে ৫ বার শুটআউটের ঘটনা। এবার বৈষ্ণবনগরের রাধানাথ টোলায় খুন হয়েছেন এক ব্যক্তি। গুলি চালানোর অভিযোগ তৃণমূল কর্মীর বিরুদ্ধে। মদ কেনা নিয়ে বচসার জেরে গুলি বলে জানা যায়।
নিহত প্রদীপ কর্মকার, গুলিবিদ্ধ নিরঞ্জন দাস নামে আরও এক ব্যক্তি রয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তিনি এই মুহূর্তে মালদা মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি। আহত নিরঞ্জন, তার মা দাবি করছেন যে তৃণমূল কর্মী নিমাই ঘোষ এবং তার সঙ্গীরা এলাকার ত্রাস। অভিযোগ, নিরঞ্জনের দোকান থেকে বিনে পয়সায় মদ ও সিঙ্গারা নিতে চায় অভিযুক্তরা। তার থেকে শুরু হয়ে যায় বচসা। প্রদীপ কর্মকার নামে এক ব্যক্তি বাধা দিতে গেলে নিমাই ঘোষের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ ওঠে। ইতিমধ্যে অভিযুক্ত তৃণমূল কর্মীকে আটক করেছে পুলিশ, বাকিদের খোঁজে তল্লাশি চলছে। নিমাই ঘোষ গুলি করেছে। হ্যাঁ, নিমাই ঘোষ গুলি করেছে কেন? বলছে তোরা কাজে লাইট দিচ্ছে, কিসের কাজ হচ্ছিল? ওই লাইট টাংছিল, সোলার লাইট। গুলি মরেছে নিমাই ঘোষ। আর ধর যে ওখানকারই সব ঘোষ আছে, সুকিল ঘোষ আছে, আরো আছে সব 3-4টা ঘোষ। ওরা তৃণমূল করে, হ্যাঁ তৃণমূল পার্টি করে। চাচা বলছে নাকি সিঙ্গারা দে 4টা আর মদ দে। মদ তো নেই এখন, তো কোথায় থেকে দেবো? যেটি ছিল শেষ হয়ে গেছে, আর নেই। তারপরে তো ওই তর্কাতর্কি করতে করতে ওই প্রদীপ কর্মকার বলছে ওই কোথায় ভেবে দিবে তোকে, ওই হয়তো অখো মেরে দিয়েছে, বেলা অখো মেরেছে। ওইটাই শুনে আমি আসলাম। কি করেছে? গুলি করেছে? হ্যাঁ গুলি করে দিয়েছে। গ্রামে অত্যাচার করে, হ্যাঁ ওদের গোষ্ঠী মতো নিয়ে অত্যাচার, খুব অশান্তিতে বাস করে। উনি কাছে যা নিয়ে আসলাম আমরা গাড়িতে, উনি বলছে যে আমাকে গুলি করে দিয়েছে। তো আমরা রাস্তায় পড়েছিল, তো আমরা উঠে নিয়ে আসলাম। দুজন মিলে রাস্তায় পড়েছিল? না, উনি একাই পড়েছিল। আরেকজনও তো ছিল? ওই আরেকজন পড়েছিল, ওকে জানি না আমরা, কিন্তু একে পড়েছিল, ওই রাস্তায় পড়েছিল। তো আমরা উঠে নিয়ে আসলাম। কে উঠে নিয়ে আসলো? গুলি করেছিল তারা পালিয়ে গেছে। তারা পালিয়ে গেছে। তারা কি ওই এলাকারই? হ্যাঁ ওই এলাকারই। মুখে যা শুনলাম 6 জন বললে মদ নিয়ে ঝগড়া হয়েছিল, বাস ওটাই বলতে পারছি, আর কিছু বলতে পারিনি। আমাদের কিছু বলেনি। এখানে যে শাসক আছে, এরা সমাজ বিরোধীদেরকে নিজেদের কাজে ব্যবহার করে, নিজেদের ভোটে জিতার অস্ত্র হিসাবে সমাজ বিরোধীদের ব্যবহার করে। এবং এদের যা আচরণ বা বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে স্বয়ং মুখ্যমন্ত্রীর যা বক্তব্য থাকে, তাতে সমাজ বিরোধীরা বারবার উৎসাহিত হয়। আজকে সমাজ বিরোধীদের মনে একটা আত্মবিশ্বাস জন্মে গেছে যে পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই, পশ্চিমবঙ্গে যারা শাসন করছে তারা সমাজ বিরোধীদের লোক, আর সমাজ বিরোধীদের শাসন চলছে। একবার পুলিশ অত্যন্ত দ্রুততার সঙ্গে অ্যাক্টিভ অ্যাকশান নিয়েছে। আপনারা দেখেছেন যে কোনো ঘটনা যখনই ঘটেছে সঙ্গে সঙ্গে পুলিশ অ্যাকশান নিয়ে সে কালিয়াচকের আর্মস রিকভারি হোক, তৃণমূলের প্রশ্ন নেই। আজকের বৈষ্ণবনগরের যে ঘটনার কথা আপনারা বলছেন, দে আর একদম ফুললি বিজেপি সাপোর্টার্স। কিন্তু বর্ডার দিয়ে যে ঢুকছে সেটা দেখার দায়িত্ব হচ্ছে বিএসএফের। রাজ্যগুলোতে, বিজেপি শাসিত রাজ্যগুলোতে আর্মসের কারখানার যারা মজুদদার তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করা হয়। সেখানকার যারা অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটির সাথে যুক্ত, তারা এই বাংলাকে অশান্ত করবার জন্য, এই বাংলাকে ভারতবর্ষের রাজনৈতিক মানচিত্রে হেয় প্রতিপন্ন করবার জন্য এখানে একটা সামাজিক অস্থিরতার চেষ্টা করছে। বিহার, উত্তরপ্রদেশে দুষ্কৃতিরাজ চলে এতদিন, এমনই আমরা জেনে এসেছি। কারণ একটার পর একটা ঘটনা জানতে পারা যেত, বিভিন্ন প্রান্ত থেকে খবর আসতো, সিনেমা, ওয়েব সিরিজ তাই দেখাতো বারবার। আপনাদের অনেকেই মনে আছে গ্যাংস অফ ওয়াসেপুর, সাম্প্রতিক মির্জাপুর। এখন সিনেমার সেই দৃশ্যগুলো বা ওটিটি প্ল্যাটফর্মে সেই সিরিজের সেই দৃশ্যগুলো এ বাংলার রোজ নামচা হয়ে উঠেছে। বলতে কোনো দ্বিধা নেই, তার কারণ একটার পর এক ঘটনা সেই কথা বলতে আমাদের বাধ্য করছে। হ্যাঁ, গোলাগুলি, এবং সেই গোলাগুলিতে এগিয়ে বাংলা। কিছুক্ষণ আগে আপনাদের দেখাচ্ছিলাম মালদার কথাও যদি শুধু বলি তাহলে 26 দিনে 5টি গুলি চালানোর ঘটনা, একটার পর একটা ঘটনা বললে লম্বা লিস্ট। আইন শৃঙ্খলা পরিস্থিতিটা একেবারে তলানিতে এসে ঠেকেছে, এই অভিযোগ বিভিন্ন প্রান্ত থেকে আসছে, এই ঘটনাও ঘটছে। পিস্তল হাতে দাপাদাপি, পুলিশের কলার টেনে শাসকের শাসন, রণক্ষেত্র বীরভূমের শিউরি। চমকে গেলেন, মাইকেল মধুসূদন দত্ত কবেই লিখেছিলেন হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন। আজও তার অভাব নেই, শুধু রত্নের বদলে রত্নাকরদের দাপট। পুলিশ দর্শক, কোথাও ঠুঁটো, কোথাও অসহায়।
এই কদিন আগে 15ই জানুয়ারি উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরে 2 পুলিশ কর্মীকে গুলি করে পালিয়ে যায় খুনের আসামি। এরপরই ডিজির কড়া বার্তা এবং এনকাউন্টারে পলাতক আসামির মৃত্যু। তারপরও কি গুলি বোমা বন্দুকে রাশ টানা গেল? উত্তর না, খইয়ের মতো ফুটছে গুলি। তালিকা বেশ লম্বা, বেশি অতীতের রূপ দেওয়ার দরকার নেই, নভেম্বর থেকেই ধরা যাক। কসবায় তৃণমূল কাউন্সিলরকে তাক করে গুলি। ভাগ্য ভালো থাকায় সে যাত্রায় বেঁচে যান 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ। সেই সৌভাগ্য যদিও হয়নি মালদার তৃণমূল নেতা দুলাল সরকারের। দুষ্কৃতীরা তাড়া করে গুলি করে মারে ইংরেজবাজার পুরসভার কাউন্সিলরকে। ধরা পড়েন তৃণমূলের অন্যতম শীর্ষ নেতা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে কাঠগড়ায় তুলে বলেন, বিগিনিং আমার সাথে কাজ করছে বাবলা সরকার, আজকে মার্ডার হয়েছে এবং পুলিশের গাফিলতিতে অফকোর্স মালদার আপনার ওখানে তো আজকে আমার একজন পুরো সহকর্মীকে মার্ডার হয়ে গেল এসপির অপদার্থতার জন্য। অপদার্থতার নজির অনেক। 25শে জানুয়ারি গুলিবিদ্ধ আরেক তৃণমূল নেতা দক্ষিণ 24 পরগনার বজবজে, যেখানে সেখানে গুলি চলছে। 24শে জানুয়ারি মালদার মানিকচক ভলিবল টুর্নামেন্টে গুলি চলে। যারা গুলি চালিয়েছিল তাদের লাইসেন্স ছিল না। বিধায়ক সাবিত্রী মিত্র সাফাই দিতে গিয়ে বলেন, গুলি নাকি আবেগবশত চালিয়ে ফেলেছে। আবেগবশত করে ফেলেছে। 26শে জানুয়ারি নৈহাটির ভবাগাছি গুলি চলে পিকনিকে। অভিযুক্তরা পুলিশকে জানায় নিছক মজা করতেই নাকি গুলি চালায়। কোথাও আবেগ, কোথাও মজা, কোথাও আবার বিবাদ। দুই বাড়ির গোলমালের মধ্যে দোনলা বন্দুক থেকে গুলি চালিয়ে দেন এক প্রতিবেশী। হাঁসের খাবার গুগলি পুকুরের পাশে রাখা নিয়ে বিবাদ, গুগলি নিয়েও গুলি। সোমবার সন্ধে সম্পর্কের টানাপোড়েনের জেরে গুলি চলেছে ভাঙড়ে। সদ্য বিবাহিত এক যুবকের পায়ে গুলি লাগে। গোলমাল হলেই গুলির ফোয়ারা। প্রশ্ন তো একটাই, এত বন্দুক পিস্তল আসছে কোত্থেকে? ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর তথ্যই বলছে বাংলায় ইদানিং অস্ত্রের খোঁজ মিলছে বেশি। 2020 সালে 1099টি অস্ত্র বাজেয়াপ্ত হয়েছিল। 2021 সালে সংখ্যাটা বেড়ে হয় 1723। 2022 সালে অস্ত্র বাজেয়াপ্ত হয়েছে 2868টি। উত্তরপ্রদেশ, বিহার, হরিয়ানার পরই চতুর্থ বাংলা। এগোচ্ছে বাংলা নাকি পিছোচ্ছে বাংলা? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বাংলাদেশে মৌলবাদী জামাতের তালিবানি ফতোয়া, মেয়েদের ফুটবল টুর্নামেন্ট বন্ধ করতে মাঠে হামলা। মঙ্গলবার একাধিক জায়গায় মৌলবাদীরা হামলা চালায়। উত্তর বাংলাদেশের জয়পুরহাট, তিলকনগর থেকে শুরু করে দিনাজপুরের হিলি সংলগ্ন আলীনগরে হামলা। মেয়েদের ফুটবল খেলা যাবে না, ফতোয়া মৌলবাদীদের। শীতকালে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে মেয়েদের ফুটবল টুর্নামেন্ট হয় এবং সেটা খুব জনপ্রিয়। পর্দার আড়ালে থাকতে হবে মেয়েদের, ফুটবল খেলা চলবে না। হামলার পর এমনটাই ফতোয়া মৌলবাদীদের। এই ফতোয়া ঠিক কি বলা হয়েছে বা কি কি জানা যাচ্ছে এই বিষয়ে আর একটু বিস্তারিতভাবেই আমি জানবো আমার সহকর্মী সিজারের কাছ থেকে। সিজার, দেখো, যতদিন যাচ্ছে দেখা যাচ্ছে বাংলাদেশে মৌলবাদীদের যে দাপট সেটা বাড়ছে এবং তারই একটা উদাহরণ গতকাল আমরা দেখলাম। গোটা শীতকাল জুড়েই বাংলাদেশে মেয়েদের ফুটবলের বিভিন্ন টুর্নামেন্ট অত্যন্ত জনপ্রিয় এবং সেখানে বেশ কিছু ফুটবলারদের তৈরি করবার জন্য যে একাডেমি সেগুলোও রয়েছে। এরকমই একটি টুর্নামেন্ট হওয়ার কথা ছিল। টুর্নামেন্ট আগামীকাল ফাইনাল ম্যাচ হওয়ার কথা ছিল জয়পুরহাট এলাকার আক্কেলপুর যে উপজেলা রয়েছে সেখানকার তিলকপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে। গতকাল সেখানে 3 ঘেরা যে মাঠ, সেই মাঠে স্থানীয় যে মৌলানারা, স্থানীয় মৌলবাদী নেতৃত্ব এবং প্রচুর মাদ্রাসার ছাত্রদের নিয়ে সেই মাঠে হামলা চালানো হয় এবং গোটা মাঠ ভাঙচুর করা হয় এবং তাদের দাবি কোনোভাবে পর্দানশীল থাকতে হবে মেয়েদের এবং তারা এই ফুটবল খেলতে পারবেন না। এবং এটা যে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় সেটা প্রমাণিত হয় তার কিছুক্ষণের মধ্যেই। দিনাজপুরের হিলি সংলগ্ন, অর্থাৎ আমাদের দক্ষিণ দিনাজপুরের হিলি সংলগ্ন আলীনগরেও ঠিক একই রকম ঘটনা ঘটে। জানা যাচ্ছে বাংলাদেশে আরো বিভিন্ন প্রান্তে ঠিক একইভাবে মেয়েদের ফুটবলের ওপর নিষেধাজ্ঞা জারি করছেন এই জামাতের মৌলবাদীরা এবং সেটা কিন্তু সার্বিকভাবে কোথাও যে গোটা বাংলাদেশে জামাত বা এই মৌলবাদীদের যে দাপট ক্রমশ বাড়ছে এই ঘটনাগুলো কিন্তু সেটাই প্রমাণ করছে। কিন্তু এরপরেও কোথাও প্রশাসনের যে সক্রিয়তা, সেই প্রশাসনের সক্রিয়তা দেখা যায়নি।
বেশ, প্রশাসনের সক্রিয়তা এখনো পর্যন্ত দেখা যায়নি। আমার সহকর্মী সিজার মণ্ডলের কাছ থেকে আমি বিষয়টা জানছিলাম। এবং মহিলাদের ফুটবল টুর্নামেন্ট, মহিলারা ফুটবল খেলতে পারবে না এমন ফতোয়া জারি মৌলবাদীদের, এবার দেখার কিভাবে যাদের ওপর ফতোয়া জারি সেই সমাজ কিভাবে এর বিরুদ্ধে গর্জে ওঠে।